হৃদভাই তো বাড়িতে নেই, ভাই আছেন ওনার বাবার সাথে। আসলে সামনে নির্বাচন তো, তারপর আবার ভাই অনেক দিন পর চট্টগ্রামে আসলো, সেজন্য দলের সদস্যের সাথে আলোচনা মিটিং করছেন তিনি। মধ্যরাতের আগে ভাই বাড়িতে ফিরতে পারবে না ভাবি। মায়ার বুক ভারীর কষ্টটা যেন দ্বিগুণ হলো। হৃদের আশায় এ বাড়িতে এসেছিল সে, এখন হৃদকে না পেয়ে মায়া যেন মুহূর্তেই অসহায় হয়ে পড়ল। একদিকে হৃদের পরিবার তো অন্যদিকে সবার কঠিন কঠিন সব প্রশ্নের মুখোমুখি সে কিভাবে করবে? হৃদ তো মায়ার পাশে নেই, কিভাবে জবাব দিবে মায়া? আমি এখানে এসেছি সেটা আপনার ভাই জানেন? আগের ন্যায় রাহাতের ছটপট উত্তর আসলো তক্ষুনি। কি বলেন ভাবি? ভাই জানবেন না আপনি এসেছেন সেটা? ভাই তো আমাকে ভাই তো আমাকে দিয়ে গাড়ি পাঠালো আপনাকে এখানে নিয়ে আসতে। ভাই বাসায় ফিরে যান, ভাই বাসায় ফিরে যান, আপনাকে দেখে এজন্য। অস্বস্তির মায়া ছোট করে উত্তর করলো রাহাতকে। ও, জি ভাবি, চলুন। মায়ার সামনে হাঁটতে গিয়েও থেমে যায়, পেছন ফিরে ইতস্ততায় রাহাতকে বলল। সবাইকে আমার উপর রেগে আছেন রাহাত ভাই? মায়া কথাটা প্রথমে বুঝতে না পেরে খানিকটা অবাক সুরেই মায়াকে শুধিয়ে রাহাত বলল। সবাই আপনার উপর কেন রাগ করবেন ভাবি? কিসের জন্য? রাহাতের প্রশ্নে মায়ার অস্থিরতা দ্বিগুণ হলো। এলোমেলো দৃষ্টি এদিক সেদিক ঘোরাতে গিয়ে জুঁইয়ের সঙ্গে চোখাচোখি হলো। জুঁই মায়ার কথাই ওর দিকেই কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে। আপাতত সেও রাহাতের মতন জানতে চায় খানবাড়ির সবাই কেন মায়ার উপর রাগ করে থাকবে, কিসের জন্য। মায়া নিজের অপরাধীর দৃষ্টি জুঁই থেকে সরিয়ে তাকালো রাহাতের দিকে, মিহিস্বরে পুনরায় বলল। আপনার ভাইয়ের সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা নিয়ে কেউ? আবারও মায়ার অল্প কথাতে চট করে বুঝে গেল রাহাত। মায়াকে আশ্বস্ত করে বলল। না ভাবি, আপাতত কেউ রেগে নেই আপনার উপর। সবাই আপনাকে ফাহাদ ভাইয়ের শালী বলেই জানেন এই বাড়িতে। আমার মনে হয় হৃদ ভাইয়ের বাবা মা ছাড়া বাকিরা কেউ আপনাদের বিয়ের ব্যাপারটা এখনও জানে না। যদি জানতো অবশ্যই এই নিয়ে দাদা দাদি অথবা অন্য কেউ আমাকে প্রশ্ন করত। তাছাড়া বিয়ের ব্যাপারটা এতদিনে আপনাদের বাড়িতেও ছড়িয়ে পড়তো। যেহেতু এসব কিছুই হয়নি, তার মানে এখনও কেউ জানে না হৃদ ভাইয়ের বিয়ের ব্যাপারটা নিয়ে। আপনি নিশ্চিন্তে থাকুন ভাবি, এসব বিষয়ে আপনার টেনশন করতে হবে না। ভাই আছেন, তিনি দেখবেন সবটা। আপনি ভিতরে চলুন ভাবি, আপনাকে বাসার ভিতরে দিয়ে আমাকে আবার ভাইয়ের কাছে ফিরতে হবে, চলুন। রাহাতের কথায় মায়া আশ্বস্ত হলো। মনে হলো আসলেই হৃদ আছে ওর পাশে। যে কোনো কঠিন পরিস্থিতিতে হৃদ কখনোই মায়াকে একা ছাড়বে না। মায়া স্বস্তি হতে হতে পা চালালো সামনে, সঙ্গে জুইও হাঁটলো। কিছুটা পথ সামনে যেতেই চোখে পড়ল রাদিফের। তৎক্ষণাৎ উৎফুল্লতা ভাবি বলে মায়াকে চিৎকার করে ডাকতে গিয়েও থেমে গেল আশেপাশের কোলাহল পরিস্থিতি দেখে। এত মানুষের সামনে মায়াকে ভাবি বলে ডাকাটা দৃষ্টিকটু দেখাবে। যেহেতু এখনো হৃদ পারিবারিকভাবে মায়াকে নিজের বউ বলে পরিচয় করায়নি, সেহেতু রাদিফের এই মুহূর্তে মায়াকে ভাবি ডাকাটা যুক্তিসঙ্গত দেখাবে না, পছন্দ নয়। আবার ভাবিকে বেআইন বলে ডাকাটা রাদিফের পছন্দ নয়। সেই জন্য চুপ করে গিয়ে নিজের কাজে মন দিল। যেদিন সসম্মানে মায়াকে সবার সামনে ভাবি ডাকতে পারবে সেদিন না হয় ভাবি ডাকবে, ততদিন না হয় সবার অগোচরেই ভাবি ডাকলো মায়াকে। তারপরও বড় ভাইয়ের বউকে অসম্মানজনক কিছুই ডাকবে না সে। রাদিফের সঙ্গে দাঁড়ানো ফাহাদ দুই শালিকে দেখতে পেয়েই হাসি মুখে এগিয়ে আসলো মায়া আর জুইকের দিকে। বড় ভাইয়ের মতন স্নেহময় হাত বোলালো মায়া জুইয়ের মাথায়। কুশলাদি বিনিময় করেই রাহাত থেকে মায়াদের কাপড়ের ব্যাগটা নিতেই রাহাত তাড়াহুড়ো করে চলে গেল হৃদের উদ্দেশ্যে। ফাহাদ মায়াদের নিয়ে প্রথমেই গেল আরাফ খানের কাছে। তিনি মায়া জুইকে দেখতে পেয়ে উজ্জ্বল হাসতেই মায়া সালাম দিয়ে বিনয়ে বলল। আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন আছেন? মায়ার সালামের উত্তর দিতে দিতে বলল। আলহামদুলিল্লাহ, ভালো নাতনি সাহেবা। তবে তুমি একদিন নানা ভাই আর আজ দাদা ভাই ডাকছো কেন? ব্যাপার কি? নানা ভাই ডাকো সেটা না হয় ফাহাদের সম্পর্ক ধরে, কিন্তু দাদা ভাই ডাকছো তার সম্পর্কের সূত্র ধরে বলো তো একটু আমি শুনি। আরাফ খানের কথায় যোগ দিতে মায়া চুপসে গেল। হৃদের সম্পর্ক ধরে আরাফ খানকে দাদাভাই ডেকেছে সেটা চট করে বলতে পারল না মায়া। অসহায় মায়া ধরা পড়ে যাওয়ার ভয়ে রাদিফের দিকে তাকালো। রাদিফ মায়ার ভয়ের কারণ বুঝতে পেরে তৎক্ষণাৎ এগিয়ে আসলো। মায়ার কথার উত্তর দিয়ে আরাফ খানকে বলল। তিনি হচ্ছেন আমার ভাবির স্বামী, তার বউয়ের একমাত্র শ্বশুরের একমাত্র বাপ আর একমাত্র বড় নাতির একমাত্র বউ হিসাবে তোমাকে দাদাভাই ডেকেছে, তাই মায়া। রাদিফের সম্পর্কের মারপ্যাচ আরাফ খানের মাথায় ঢুকলো না, আর না ঢুকলো মায়ার মাথায়। তারপরও রাদিফের কথায় মায়া
কেমন বোকার মতন মাথা কাত করে সম্মতি দিল। চতুর আরাফ খান কেমন বোকার মতন হিসাব মেলাতে বসলো। আসলে রাদীপ ওনাকে কোনো সম্পর্কের মারপ্যাচ বোঝালো এখন। ফাহাদ যখন একইভাবে হাসছিল তখন রাদীপ তাড়া দিয়ে বলল, ফাহাদ ভাই, তুমি ওনাদের বাসায় ভিতরে নিয়ে যাও, এদিকটায় পুরুষ মানুষ বেশি। ফাহাদ মায়াদের নিয়ে চলে যেতে চাইলে জুঁইয়ের সঙ্গে রাদীফের চোখাচোখি হয়। সৌজন্য খাতিরে জুঁই নিজেই আগ বাড়িয়ে রাদীফকে কুশলাদি করে। কেমন আছে জানতে চাইলে রাদীপ হাসি মুখে উত্তর দেয়। দুজনের মধ্যে অল্প কুশলাদি বিনিময়ে জুঁই যখন রাদীপকে ক্রস করে সামনে যেতে চাইল তখনই চোখে পড়ল অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা আয়নকে। চমকে ওঠার মতন জুঁই পেছনে তাকালো, দেখলো রাদীপ তখনও জুঁইয়ের দিকে হাসি মুখে তাকিয়ে। জুঁইয়ের তাকানোতে রাদীপ মজা করে বলল, বিয়াইন, এতবার ঘুরে পিছনে তাকালে ঘাড় বেঁকে যাবে তো আপনার। আপনি বরং ভিতরে যান, আমি হাতের কাজটা শেষ করে আপনার কাছে আসছি, তখন না হয় আবার দেখলেন আমাকে। রাদীপের অল্প দুষ্টমিতে কেন জানি জুঁইয়ের খুব কষ্ট হলো। ঘাড় ঘুরিয়ে তৎক্ষণাৎ তাকালো সামনে দাঁড়িয়ে থাকা আয়নের দিকে। নিশ্চয়ই রাদীপের কথাবার্তা সে শুনছে সব, অথচ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন আয়ন কিছুই শুনছে না। আর যদি শুনেও থাকে তাহলে আয়নের রাদীপ বা জুঁইকে নিয়ে কোনো কিছুই যায় আসে না। জুঁই আর পিছনে তাকালো না, বরং আয়নকে দেখতে দেখতে সামনে এগোলো। কেন জানি আয়নের জুঁইকে ইগনোর করাটা খুব দহনে পড়ছে জুঁই। যদিও জুঁই চেয়েছিল আয়ন জুঁই থেকে দূরে থাকুক, কিন্তু আজ কেন জানি আয়নের দূরত্বটা স্বাভাবিকের ন্যায় মেনে নিতে পারছে না জুঁই। জুঁইয়ের মনে হচ্ছে আবার আগের মতন হয়ে যাক দুজনের সম্পর্কটা। আয়নের সঙ্গে রাতভর কথা হোক জুঁইয়ের। আচ্ছা, জুঁই কি আয়নের সঙ্গে একবার কথা বলে দেখবে? একটু কুশলাদি বিনিময় করলেও তো মন্দ হয় না। ধীরিস্থের চিন্তা ভাবনায় জুঁই আয়নের বরাবরই হতে প্রথমে আস্তে করে সালাম দিয়েছে। জুঁই বলল, আসসালামু। জুঁইয়ের সালামটা শেষ করার আগেই আয়ন জুঁইকে অদেখা করে পাশ কাটিয়ে চলে গেল অন্যদিকে। উচ্ছ্বাস জুঁই স্তব্ধ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে গেল আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে। জুঁইয়ের বুঝতে দেরি হলো না আয়ন ওকে সরাসরি ইগনোর করছে। অকারণে জুঁইয়ের কান্না আসলো। মূল্যবান কোনো কিছু হারিয়ে ফেলার ভয়ে তিক্ত দহনে পড়ল। ভিতরকার হাহাকার কষ্ট চেপে মায়াদের পিছন পিছন হাঁটতে লাগলো। আরাফ খান রাদীফের হাত টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলল, আমি তো বুঝিনি সম্পর্কে আমার কি হলো রাদীপ। তুমি ভাবো তোমার কি হলো, সম্পর্কটা তো তোমার, তাই না? আরাফ খান বোকার মতন বলল। একটু সহজ করে বল তো রাদীপ। আরাফ খানকে খোঁচা মারার মতন করে রাদীপ বলল, তুমি ইন্টেলিজেন্স মানুষ, সামান্য একটা সম্পর্কের হিসাব মিলাতে পারছো না তুমি? দাদি কি দেখে তোমার সাথে এত বছর টিকে গেল আল্লাহ জানে। রাদীফের কথায় খেপে গেল আরাফ খান। ওনার বউকে নিয়ে খোঁচা মারায় গায়ে লেগেছে যেন। এই, তুই আমার বউকে টানছিস কেন? তাহলে তুমি কেন বারবার আমার ভাবির স্বামীর ও বউয়ের শ্বশুরের বাপের ছেলের ছেলে বউকে টানছো বলো? এই প্রথম আরাফ খান মনে হয় কারো কথা চুপ করে গেল। মূলত তিনি চুপ করে যাননি, বরং রাদীফের বলা সম্পর্কে হিসাব বলাতে ব্যস্ত হলো। এই ফাঁকে রাদীফও স্থান ত্যাগ করলো, নয়তো বলা যায় কখন আবার আরাফ খান চেপে ধরে সম্পর্কের মারপ্যাচ মিলাতে পারে। আরিফ ভাই আসলো না কেন তোদের সাথে জুই? হাতে ট্রে বিছানার কোনায় রেখে তার পাশে বসতে বসতে আক্ষেপ গলায় প্রশ্নটা করলো জুঁইকে মুক্তা। মায়া ওয়াশরুমে, জুঁই ব্যাগ থেকে তোয়ালে বের করে রাখছিল ফ্রেশ হওয়ার জন্য। মুক্তা কথায় জুঁই দ্বিধাহীন গলায় বলল, ভাইয়ার নাকি জরুরি কাজ আছে, সেজন্য আসেনি, আমাদের দুজনকে একা পাঠালো। জুঁইয়ের কথায় খানিকটা অসন্তুষ্ট হলো মুক্তা। মন খারাপ করে বলল, ভাইয়ার কি এমন জরুরি কাজ পড়লো যার জন্য বোনি শ্বশুরবাড়িতে আসতে পারছে না? আরিফ ভাইয়া নতুন ব্যবসা শুরু করেছেন আপু, এজন্য আজকাল ভাইয়া অনেক ব্যস্ত থাকে। এমনকি কাজের চাপে ভাইয়া ঠিকঠাক সময়ে বাসায়ও ফিরতো না। অনেক দিন তো আরিফ ভাই ভোর রাতেও বাসায় ফিরে। যদিও জুঁইয়ের কথাগুলো সত্য, তারপরও আরিফের খান বাড়ির অনুষ্ঠানে না আসার যথাযথ কারণটা ছিল মায়ার প্রতি মন কষাকষি নিয়ে, যেটা আরিফের ব্যস্ততা অজুহাতে গোপন করে গেল জুঁই। মন খারাপে মুক্তা থেমে নেই। আজ 3 মাস পর বোনদের কাছে পেয়েছে সে। যদিও এই 3 মাসে মুক্তা 2-1 বার গিয়েছিল ফাহাদকে নিয়ে নিজের বাপের বাড়িতে বেড়াতে, তবে সেখানে ভাই বোনদের কারো দেখা পায়নি ও।
হুট করেই আবার মায়ার ফিক্সড হয়ে যাওয়া বিয়েটাও আরিফ ক্যান্সেল করে দিল। এই নিয়ে বাসায় কত ঝামেলা হলো। চেয়ারম্যান পরিবার ওদের বাবাকে কত কথা শোনালো, মানহানির মামলা দিতে চেয়ে হুমকি ধামকি দিয়েছিল। কিন্তু নাদিম ছেলেটা সেদিন শফিকুল ইসলামের পাশে দাঁড়িয়েছিল, নিজের পরিবারকে বুঝিয়ে শান্ত রাখলো। আবার শফিকুল ইসলামের সঙ্গেও কথা বলেছে আরিফের সঙ্গে কথা বলবে বলে। হুট করে কেন আরিফ বিয়েটা ক্যান্সেল করতে চাইছে? এতে দুই পরিবারের সম্মান জড়িয়ে আছে। অলরেডি পুরো এলাকায় জানাজানি হয়ে গেছে চেয়ারম্যানের ছেলের সঙ্গে শফিকুল ইসলামের ছোট মেয়ের বিয়ে ফিক্সড হয়ে আছে এই ব্যাপারটা। এখন এই মুহূর্তে যদি কোনো কারণ ছাড়া আরিফ বিয়েটা না করে দেয়, তাহলে স্বাভাবিকের ন্যায় সবার সম্মানে আঘাত লাগবে। এলাকার মানুষ সমালোচনা করবে, নিন্দা জানাবে। সেই জন্য শফিকুল ইসলাম চেয়েছিল মায়া জুইকে নিয়ে আরিফ আশুগঞ্জ ফিরতে। ওনাদের ধারণা ছিল আরিফ একবার মায়াকে নিয়ে আশুগঞ্জ ফিরলে যেভাবেই হোক মায়াকে নাদিমের সঙ্গে রাতারাতি বিয়েটা দিয়ে দিবে, আরিফকে বুঝিয়ে শুনিয়ে। যদি আরিফ এতে রাজি না হতো, তারপরও বিয়েটা সম্পূর্ণ করতো মায়ার পরিবার। অন্তত নিজেদের দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য হলেও মায়াকে চেয়ারম্যান পরিবারে বিয়ে দিত। তাছাড়া এখানে বিয়ের জন্য মায়া তো আর অমত করেনি, সেহেতু বিয়েটা সবাই সম্পূর্ণ করতে চাই যেভাবেই হোক। কিন্তু আরিফ এসবের কিছুই তোয়াক্কা করলো না। হুট করে মায়ার বিয়েটা ক্যান্সেল করে মায়াকে নিয়ে আর ফিরল না আশুগঞ্জ। ফোনে নাদিমের সঙ্গে আরিফের কি কথা হয়েছিল মুক্তা জানে না, কিন্তু এরপর থেকে চেয়ারম্যান পরিবারের সবার বেশ স্বাভাবিকভাবেই রয়েছে মুক্তাদের পরিবারের সঙ্গে। তবে মায়ার বিয়েটা একেবারে ভেঙে যায়নি, বরং এখনো আগের ন্যায় আছে। শফিকুল ইসলাম কিছু সময় চেয়েছেন চেয়ারম্যানের থেকে, নিজের ছেলে মেয়ে বাড়িতে ফিরলে এই নিয়ে কথা বলবেন সবার সাথে। ততদিন যেন অন্তত সময় দেন শফিকুল ইসলামকে চেয়ারম্যান সাহেব। সেদিন শফিকুল ইসলামের কথা রেখেছিল চেয়ারম্যান সাহেব। তারপর থেকে মায়ার বিয়ের বিষয়টা আপাতত স্থগিত আছে। পুনরায় আলোচনায় বসবে যখন মায়াকে নিয়ে আরিফ আশুগঞ্জ যাবে তখন। কিন্তু এত কিছুর মাঝে আরিফের মতামত শূন্য, না নিজে বাড়িতে যাচ্ছে আর না মায়াকে যেতে দিচ্ছে। বিগত 3 মাস ধরে চট্টগ্রামেই আছে মায়ারা। মুক্তা অনেকটা দিন পর বোনদের নানা শ্বশুর বাড়িতে পেয়ে খুশিতে আত্মহারা। মায়ারা এখানে এসেছে পর থেকেই বোনদের সাথে আছে সে। সন্ধ্যায় মায়াদের জন্য ট্রেতে করে নাস্তা নিয়ে এসেই উক্ত কথা বলেছিল মুক্তা। মন খারাপে একইভাবে বলল মুক্তা, নতুন ব্যবসা দিয়েছে বলে বোনদের এক নজর দেখা যাবে না ভাইয়ের? আরিফ ভাই বাড়িতে যায় না, আমার শ্বশুর বাড়িতেও যায় না, আমার এখানে আসলো না, আবার এখানে আসলো না। আমি নোটিস করেছি জুই, আরিফ ভাই সপ্তাহে সপ্তাহে ঢাকা গেলেও আমার শ্বশুর বাড়িতে যায় না আমাকে দেখতে। বাপ চাচা মিলিয়ে একটা মাত্র ভাই আমাদের, সেও আমার খোঁজ করে না। আমার তো মনে হয় ভাইয়া কোনো কারণে রেগে আছে আমার শ্বশুর বাড়ির মানুষের উপর, এই জন্য যেতে চায় না। জুই ব্যাগ থেকে কাপড় নামাচ্ছিল। মুক্তার মন খারাপের কথাগুলো শুনে শুনে মনে ভয় সংশয় সৃষ্টি হলো। ওরা 3 বোনদের মাঝে মুক্তা বেশ চতুর, অল্প সময়ে সবকিছু চট করে ধরে ফেলতে পারে সে। হয়তো আরিফকে নিয়ে মনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে সেটার খোঁজ করতেই জুইকে এখন খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করছে। জুই হাতে তোয়ালেটা বিছানায় রেখে এগিয়ে মুক্তার মুখোমুখি বসে বলল, তেমন কিছু না আপু, তুমি ভুল বুঝছো। ভাইয়া আসলে প্যারার মধ্যে আছে। তাছাড়া আরিফ ভাই তো রোজ তোমার সাথে ফোনে যোগাযোগ রাখছে। ভাইয়ের সাথে কি আমার শুধু ফোনে যোগাযোগ রাখার সম্পর্ক জুই? একটাবার আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে দেখে আসলে কি হয়? এখন তো ভাইয়া চট্টগ্রামে আছে, আমিও এখানে আছি। কতক্ষণ লাগবে আমার শ্বশুরবাড়িতে আসতে? এখানেও আসলো না। আমার কি মনে হয় জুই জানিস, আরিফ ভাইয়া হয়তো কোনো কারণে আমার শ্বশুরবাড়িতে আসতে চাইছে না। আচ্ছা জুই, তুই কিছু জানিস এই ব্যাপারে? জুই খানিকটা থতমত খেয়ে বলল, না আপু, আচ্ছা, তোরা কেন বাড়িতে যাচ্ছিস না? আমাদের পড়ার চাপ বেশি পড়েছে আপু। নিজের প্রশ্নের ধারা জারি রেখে ফের বলল মুক্তা। আচ্ছা, মায়া কি কারোর সাথে রিলেশনে আছে? আপুকে সত্যি করে বলবি জুই। একইভাবে জুই উত্তর দিয়ে বলল। না আপু, নেই। জুইকে সন্দেহ করে মুক্তা বলল, তুই মিথ্যা বলছিস জুই। আমার মনে হয় মায়া কারোর সাথে রিলেশনে আছে, নয়তো আরিফ ভাইয়া হুট করে কেন নাদিমের সঙ্গে বিয়েটা ভেঙে দিল ওর? ও নিশ্চয়ই আরিফ ভাইকে বলেছে বিয়েটা ভাঙতে, যেখানে এই বিয়ের জন্য আরিফ ভাই নিজেই প্রথমে রাজি ছিল। সত্যি করে বলতো জুই, কি হয়েছে আসলে? মুক্তা একের পর এক ধারালো প্রশ্নের বাণে এবার যথাযথভাবে জুই ঘাবড়ে যাচ্ছে। যদি কোনো কারণে ভুলেও মায়ার সম্পর্কে মুক্তা কানে কিছু যায়, তাহলে সেটা ওদের পরিবারের সবার কানে পৌঁছে যাবে মুহূর্তেই। জুই নিজেকে ধাতস্থ করে আবারও মিথ্যা বলে বলল, না আপু,
তুমি বেশি চিন্তা করছো। এমন কিছুই হয়নি। মায়া কারোর সাথে রিলেশন করলে সেটা তোমাদের চোখে পড়তো না? ও যে গবেট, সবার আগে তোমার কাছেই ধরা পড়তো এটা। জুঁইয়ের কথাটা মুক্তার যুক্তিসঙ্গত মনে হলো। ওরা 3 বোনের মধ্যে মায়া একটু বোকা টাইপের, কোনো কাজ করলে সেটা সহজে হজম করে রাখতে পারে না, কারো না কারো কাছে ধরা পড়বেই। যদিও মায়ার কোনো রিলেশন থাকতো তাহলে অন্তত জুঁইয়ের কাছে হলেও সেটা এতদিনে ধরা পড়ে যেত। জুঁই তো আর মুক্তাকে মিথ্যা বলবে না, কিন্তু এত ভালো বিয়েটা আরিফ কেন হঠাৎ করে না করছে সেটাই বুঝতে পারছে না মুক্তা। মুক্তা ভেবে রেখেছে আজ রাতেই একবার ফাহাদকে নিয়ে যাবে আরিফের সঙ্গে দেখা করতে। আরিফ আসেনি তো কি হয়েছে, ছোট বোন হিসেবে ও যাবে আরিফের কাছে, আবার আরিফকে সঙ্গে করে নিয়েও আসবে। এসবের ফাঁকে সুযোগ করে জেনে নিবে কেন মায়ার বিয়েটা না করছে আরিফ। মুক্তা জুঁইকে বলল, আচ্ছা তুই নাস্তা কর, আরিফ ভাইয়ের সঙ্গে আমি নিজেই কথা বলে নিব এই বিষয়ে। কথাটা বলতে বলতে জুঁইয়ের দিকে শরবতের গ্লাসটা এগিয়ে দিল মুক্তা। সেটা হাতে নিতে নিতে ছোট করে সম্মতি দিয়ে জুঁই বলল, আচ্ছা আপু। রুমের মধ্যে মায়ার সন্ধান করে মুক্তা বলল। মায়া কই রে জুই? জুঁই শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বলতে চাইল, মায়া ওয়াশরুম। এই তো আমি আপু। জুঁইয়ের কথা শেষ করার আগেই মায়া ওয়াশরুম থেকে বের হলো ফ্রেশ হয়ে। এর মাঝে মুক্তার কথাটা শুনে উত্তর করলো সে। মায়াকে ডেকে মুক্তা বলল, এদিকে আয়, নাস্তা করে যা। মায়া এগিয়ে এসে জুঁইয়ের বিছানার উপর রাখা তোয়ালেটা তুলল। হাত মুখ মুছতে মুছতে বসলো জুঁইয়ের পাশাপাশি। মুক্তার এগিয়ে দেওয়া শরবতের গ্লাসে চুমুক শেষ করতে করতে 3 বোনের মধ্যে গল্পের আসর জমালো। সেই আড্ডার মাঝেই উপস্থিত হলো সেজুতি শশী। শশীকে দেখে জুঁই তাকালো মায়ার দিকে। মায়াও খানিকটা অস্বস্তিতে তাকালো জুঁইয়ের দিকে। দুজনের চোখাচোখি হতেই জুঁই চোখের ইশারায় আশ্বস্ত করলো মায়াকে। মায়া খানিকটা স্বাভাবিকের ন্যায় তাকালো শশীর দিকে। শশী হাস্য উজ্জ্বল মুখে মায়ার পাশ ঘেঁষেই বসলো। মায়াকে শশীর ব্যক্তিগতভাবে পছন্দ। ছোটখাটো কিউট মেয়ে মায়া, দেখতেও নাদুস নদুস। মায়াদের সঙ্গে শশীর কৌশলাদি বিনিময়ে মধ্যেই সেখানে উপস্থিত হলো ফাহাদ আর রাদীপ। মূলত ফাহাদ এসেছে নিজের বউয়ের খোঁজে। রাদীপ আর ফাহাদকে একটু বের হতে হবে কাজে। মুক্তা বলেছিল সে আরিফের সঙ্গে দেখা করতে মুরাদপুরে যাবে। যেহেতু ওরা দুজন সেই দিকেই যাবে, এজন্য ভাবলো মুক্তাকেও সঙ্গে নিয়ে নিবে। কিন্তু মুক্তার খোঁজে ফাহাদ গেস্ট রুমে পৌঁছতেই সেখানে মায়াদের সঙ্গে সেজুতিও শশীকে দেখে পেল। হাতের স্পিড ক্যানে তখন চুমুক দিচ্ছিল ফাহাদ। বইয়ের পাশে বসতে বসতে অর্ধ খাওয়া ক্যানটি মুক্তার দিকে এগিয়ে দিতে দিতে মায়াদের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, সবাই আমার শালিদের পক্ষে সালিশ বসিয়েছে কেন? কার গসিপ চলছে এখানে? ফাহাদের কথাই জুঁই মজার ছলেই উত্তর করলো। দুলা ভাই আপনার। ফাহাদ জুঁইয়ের কথাই তাল মিলিয়ে একইভাবে বলল। বাপরে, আজকের বিলায়ন মনে হয় আমি। জুঁই হেসে বলল, বলতে পারেন। হাতের একটা ক্যানে চুমুক রাদীপও বসাচ্ছিল, কিন্তু অপর হাতের ইনটেক ক্যানটি সবার সামনে মায়ার দিকে বাড়িয়ে দিতেই মায়াও কোনো রকম দ্বিধা ছাড়া সেটি রাদীপের হাত থেকে নিল। ট্রেতে নাস্তা রেখে রাদীপের দেওয়া ক্যানটি খুলে মায়া হাতে চুমুক বসালে রাদীপ পাশ থেকে ঢোল এনে মায়ার মুখোমুখি বসলো। মুক্তা তখনও কপাল কুঁচকে তাকিয়ে মায়ার দিকে। সে যদি রাদীপকে বলল, আমার ক্যান কই রাদীপ ভাই? রাদীপ ঠান্ডার ক্যানে চুমুক দিতে দিতে বলল, তোরটা ফ্রিজে আছে, গিয়ে নিয়ে আয় যা। রাদীপের সঙ্গে মায়ার স্বাচ্ছন্দ্য আচরণ করার বিষয়টি ফাহাদের চোখেও লাগলো। এখানে আসার সময় গরমের জন্য ওরা ফ্রিজ থেকে ঠান্ডার ক্যানগুলো নেওয়ার সময় রাদীপ নিজের জন্য 2টো ক্যানের বোতল উঠালে তখন ফাহাদের মনে হয়েছিল রাদীপ হয়তো নিজের জন্য 2টো নিয়েছে। কিন্তু এখানে এসে একটা মায়াকে ধরিয়ে দিতেই বুঝতে পারলো তখন রাদীপ 2টো নিজের জন্য নয়, বরং একটা মায়ার জন্য নিয়েছিল। সে যদি কথার রেশ টেনে ফাহাদ রাদীপের সঙ্গে মজা করতে চাইলো মায়াকে নিয়ে, মস্কার ছলে বলতে চাইলো, আমার মায়া রাতিবের বিয়েন বলে কথা। বিয়েনের জন্য শুধু ক্যান কেন, আরও স্পেশাল। ফাহাদের কথা শেষ করার আগেই ইতি টানলো রাদীপ। মায়াকে নিজের বোন দাবি করে সম্মান দিয়ে বলল, মায়া বিয়াই নয়, ছোট বোন হয় আমার। এরপর সব মজা করবে না ফাহাদ ভাই। মায়া রাদীপের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ দেখে প্রথমে সন্দেহ মুক্তাও করেছিল। হয়তো রাদীপের সঙ্গে মায়ার কিছু চলবে ভেবে ধারণা করে নিয়েছিল মনে মনে, কিন্তু রাদীপ যেন মুহূর্তেই ফাহাদকে নয় বরং মুক্তার ধারণাকে ভুল প্রমাণ করে মায়াকে নিজে ছোট বোন বলে দাবি করলো। রাদীপকে নিয়ে মুক্তার মনের সন্দেহ কেটে যেতেই ফাহাদ জুঁইকে জড়িয়ে আর কিছু বলতে চাইল না।
পরে দেখা গেল রাদীপ মায়ার মতো জুঁইকেও নিজের বোন বলে দাবি করলো। তখন বিষয়টা ফাহাদের জন্য লজ্জাজনক হতে পারে ভেবে সে শশীকে নিয়ে রাদীপকে বলল, আচ্ছা মানলাম মায়া না হয় তোর ছোট বোন হয়, কিন্তু তোর সুন্দরী বাবির জন্য একটা ক্যানের বোতল আনা প্রয়োজন ছিল তোর। রাদীপ স্বাভাবিকের ন্যায় নিজের ভাবি বলতে মুক্তা ধরে নিল, কারণ মায়ার বিষয়টা যেহেতু এখনো পরিবারের কেউ অবগত নয়, সেই জন্য রাদীপ মুক্তাকে ভাবি মনে করে বলল, ভাবের জন্য তো তুমি আছো, আমি আনবো কেন? তোমার বউয়ের ভাগ আমাকে দিবা যে আমি খাওয়াবো? ফাহাদ পাশ থেকে বালিশের কুশন উঠিয়ে রাদীপের দিকে ছুঁড়ে মারতে মারতে বলল, শালা, আমি আমার বইয়ের কথা বলছি তোকে? আমি তোর ভাইয়ের বইয়ের কথা বললাম। শশী তো হৃদের হাত বউ হয়, তাহলে ওকে কেন খাওয়ালি না? ফাহাদের কথায় চমকে ওঠার মতন চারচোরা চোখ তৎক্ষণাৎ তাকালো মায়ার দিকে। রাদীপ জুঁই মায়াকে লক্ষ্য করতেই দেখলো ফাহাদের কথায় চোখ মুখ অন্ধকার করে মাথা ঝুঁকে বসে আছে মায়া। হয়তো নিজের ইমোশনগুলো আটকাতে চাচ্ছে, অথচ শশী তখন লজ্জা মিশ্রিত মুখে বসে। রাদীপ মায়াকে আশ্বস্ত করতে চেয়ে ফাহাদের কথা শুধিয়ে বলল। হৃদ ভাইয়ের পছন্দ আছে। রাদীপের কথা কেটে ফাহাদ আবারও বলল, আরে হৃদের পছন্দই তো আমাদের শশী। ওদের দুজনের প্রেম তো একদিন দুদিনের নয়, গোটা 5 বছরের প্রেম কাহিনী ওদের। খোঁজ নিয়ে দেখ দুজনের প্রেমের গল্প, আকাশে বাতাসে হাওয়ায় হাওয়ায় পাওয়া যাবে, তাই না রে শশী? খানিকটা লজ্জা মাথা নাড়িয়ে হাসলো শশী। মায়া হাতের বোতলটা দুহাতে চেপে বসলো শক্ত করে। ফাহাদের কথাগুলো যেন হৃদয়ে কাটার মতন বিঁধছে। হৃদের প্রেম ছিল কারোর সাথে, সেটা ভাবতেও যেন মনে অদৃশ্য জখমে খণ্ডিত হচ্ছে অসংখ্য। মায়া এই মুহূর্তে সবার সামনে কাঁদতে চায় না, বরং নিজেকে শক্ত রাখতে দাঁত কামড়িয়ে মাথা ঝুঁকে বসে। জুঁই মায়ার অবস্থা বুঝতে পেরে এক হাতে মায়ার হাতটা চেপে বসলো সবার অগোচরে। রাদীপ মায়ার মনের অবস্থা বুঝতে পেরে ফাহাদের উপর বিরক্ত হলো। খানিকটা রাগ করে সরাসরি বলল, ভুল জানো তুমি ফাহাদ ভাই, রাস্তার মোড় অনেক আগেই ঘুরে গেছে। আমি জানি না আদৌ শশীর সাথে হৃদ ভাইয়ের কিছু ছিল কি না, তবে এতটুকু বলতে পারি হৃদ ভাইয়ের পছন্দের মানুষ শশী নয়, তবে অন্য কেউ। আর সেই খবর আমি, বাবা মা, আমরা 3 জনেই জানি। যদি বিশ্বাস না হয় তাহলে হৃদ ভাইকে জিজ্ঞাসা করে নিও। কথাটা বলেই রাদীপ উঠে গেল। রাদীপের কথায় ফাহাদ মুক্তা সেজুতি বিভ্রান্ত হয়ে তাকালো শশীর দিকে। রাদীপের কথাগুলো যে শশীর বিশ্বাস হয়নি সেটা শশীর ফেস দেখেই বোঝা যাচ্ছে। তবে শশী রাদীপের কথায় কষ্ট পেয়েছে বলে সেও তৎক্ষণাৎ রুম ত্যাগ করলো কাউকে কিছু না বলে। মায়া তখনও মাথা ঝুঁকে বসে। ফাহাদ মুক্তাকে বের হতে বলে সেও চলে গেল। এই মুহূর্তে কেউ কথাটা আর বাড়াতে চাইল না। তবে রাদীপের এই কথাগুলো যে এখানে শেষ হবে না সেটা ফাহাদ, সেজুতি, মুক্তা 3 জনেই জানে। এই কথাটা এখন পরিবারের বড়দের কানে দিবে শশী। হয়তো এখন কেউ কিছু বলবে না, কিন্তু কাল ফাংশন শেষ হতে হতে কিছু একটা হবে বলে আশা করা যায়। মুক্তা মায়া জুঁইকে সেজুতির সাথে থাকতে বলে সেও বের হয়ে যায়। মায়া রাদীপের কথায় আশ্বস্ত হলেও হৃদের প্রথম ভালোবাসা শশীকে ভেবে এক বুক কষ্ট সারা রাত পার করলো হৃদের অপেক্ষায়। কিন্তু কোথাও হৃদের বা অন্য কারো দেখা নেই। মধ্যরাতের দিকে ফাহাদের দেখা যায় মুক্তাকে নিয়ে খানবাড়িতে ফিরতে। আরিফের সঙ্গে দেখা করেছিল ওরা। আরিফ কাল খানবাড়ির মেজবানে আসবে বলে আশ্বস্ত করলো মুক্তাকে, কিন্তু হৃদ সেই দুপুরে নিহাল খানের সঙ্গে বের হয়েছিল। সারা রাত চলে গেল, অথচ সে ফিরতে পারেনি কাজের চাপে। রাত পার হয়ে সকাল হলো। মায়া সকালে মানুষের হইচই ঘুম থেকে উঠে হৃদের খোঁজ করলো। শোনা গেল হৃদ তখনও বাসায় ফেরেনি। এক বুক কষ্টে মায়ার তখনই কেঁদে ফেললো। ডাগর ডাগর আঁখি দই চিকচিক করলো নোনা জলে। মায়াকে বারবার চোখ মুছতে দেখে খেপে যায় জুঁই। এই মুহূর্তে মায়াকে কান্না করতে দেখলে মুক্তা সন্দেহ করতে পারে যেটা মোটেও ঠিক হবে না কারোর জন্য। হইচইয়ের মধ্যে সকলে রেডি হলো। মায়াও সাধারণ 3 পিস পরে সবার সাথে বসে। শশীকে দেখা গেল শাড়ি পরে ঘুরতে। সকাল 10টার মধ্যে বাবুর্চির রান্নাবান্নার বিশাল আয়োজন শেষ। 11টার ভিতরে খাওয়া দাওয়া কাজ শুরু করবে। খান পরিবারের সকল আত্মীয় স্বজনরা সকাল থেকে আসতে শুরু করেছে। চারপাশে কলরব আয়োজন, অথচ হৃদ বা নিহাল খান সহ বাড়ির ছেলেগুলোর দেখা নেই।
আশায় আশায় মায়া মন বিষিয়ে উঠছে তিক্ততায়। 10টার দিকে শোনা গেল হৃদের গাড়ি খানবাড়িতে ঢুকেছে। মায়া তখন সবার সাথে দোতলা গেস্ট রুমে বসে। হৃদকে বাড়িতে ফিরতে শুনে দৌড়ে দোতলা করিডোরে দাঁড়ালো রেলিং ধরে। নিচে তাকিয়ে দেখলো সারিবদ্ধভাবে অনেকগুলো গাড়ি পার্কিং এরিয়াতে আছে, অথচ হৃদের দেখা কোথাও নেই। ক্ষুণ্ণ মন আরো ক্ষুণ্ণ হলো। চোখ মুখ অন্ধকার করে নিচেই তাকিয়ে থাকায় মধ্যেই পাশ থেকে হঠাৎ কেউ ডেকে উঠলো মায়াকে। এখানে কি করছেন আম্মু? মায়া চমকে ওঠার মতন তাড়াহুড়োয় সোজা হয়ে দাঁড়ালো। মাথা কাপড় টেনে থতমত খেয়ে বলল, আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আম্মু? আপনি? আলহামদুলিল্লাহ আম্মু, আছি আল্লাহর রহমতে। তা আপনি রেডি না হয়ে এখানে দাঁড়িয়ে কি করছেন? ভেতরে যান, রেডি হন গিয়ে। মায়া অস্বস্তিতে আছড়ে মাথা কাপড়টা আরো একটু টেনে বলল। ভালো লাগছিল না, সেজন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম। এক্ষুনি চলে যাচ্ছি। মায়ার কথায় নিহাল খান ক্লান্তিতে হেসে বলল, আপনার শ্বশুর বাড়ির এটা, আপনি যেখানে খুশি সেখানে দাঁড়াবেন, সমস্যা নেই। আগে রেডি হয়নি। এই বাড়ির বড় বউ আপনি, সবাইকে আপনাকে দেখবে, খান বাড়ির বউ হিসেবে চিনবে। আপনি বরং একটা মার্জিত শাড়ি পরে নিন আম্মু। মায়ার আর সাহস হলো না নিহাল খানের মুখে মুখে আর কিছু বলতে। কেমন রোবটের মতন মাথা নাড়িয়ে সম্মতি দিল শুধু। নিহাল খান অল্প হেসে স্থান ত্যাগ করলে মায়াও নিজের রুমে গেল। ব্যাগ খুলে গাঢ় নীল মসলিন হাত তাঁতের জামদানি শাড়ি খুলে সেটা পরল জুঁয়ের সাহায্যে। এই শাড়িটা সেদিন রাফা পছন্দ করে কিনে দিয়েছিল মায়াকে আজকের দিনে পরার জন্য। কিন্তু অস্বস্তিতে মায়া ভেবেছিল শাড়িটারি পরবে না আজ। যদি কেউ জিজ্ঞাসা করে মায়া কেন আজ শাড়ি পরেছে, তাহলে কি উত্তর দিবে সে? সেই চিন্তায় মায়া প্রথমে শাড়ি পরতে চায়নি, কিন্তু এখন নিহাল খান বলাতে মায়ার শাড়ি পরাটা বাধ্যতামূলক হয়ে গেল। নয়তো নিহাল খানের আদেশ করার পরও যদি মায়া শাড়ি না পরে, তাহলে বিষয়টা দৃষ্টিকটু আর বেয়াদবি দেখাবে, যেটা মায়া করতে চায় না বলে দ্বিধামনা করে শাড়িটা পরে নিল। কিন্তু কেউ জিজ্ঞেস করলে কি বলবে সেই চিন্তায় ভয়েও থাকলো। মায়ার শাড়ি পরা শেষ হতেই রুমে ঢুকলো মুক্তা, হাতে নিজের দুটো শাড়ি নিয়ে। মায়াকে গাঢ় টকটকা নীল শাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে সেই দিকে কয়েক সেকেন্ড মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল, মাশাল্লাহ, তোকে তো বেশ সুন্দর লাগে শাড়িতে মায়া। এই শাড়িটা কোথায় পেয়েছিস তুই? জুই তখন মায়ার সামনে বসে কুচিগুলো গোছাচ্ছিল। মায়া মুক্তা দেখে ভয়ে ভয়ে বলল, আরিফ ভাই কিনে দিয়েছিল এটা। বাহ, সুন্দর হয়েছে, তোকে অনেক মানিয়েছে। কথাটা বলেই মুক্তা হাতের শাড়িগুলো বিছানার উপর রাখতে রাখতে আবারও বলল, আমি আরো তোদের দুজনের জন্য দুটো শাড়ি এনেছিলাম। রাদিফ বলল নিহাল আঙ্কেল নাকি মেয়েদের সবাইকে আজ শাড়ি পরতে বলেছে। উনি হঠাৎ এই কথাটা কেন বললো জানি না। তারপরও গুরুজন যেহেতু আদেশ করেছে, জুই তুইও একটা শাড়ি পরে নেয়। কিছু লাগলে আমাকে ডাকিস। হৃদ ভাইয়া নিচে এসেছেন, ওনার সাথে দেখা করে আসি কেমন? অস্থিরতায় মায়া কোনো রকম মাথা নাড়িয়ে সম্মতি দিতেই মুক্তা চলে গেল। মায়া হৃদকে দেখার আশায় জুইকে রেখে চলে গেল আবারও করিডোরে। পিলার ঘেঁষে রেলিংয়ের নিচে তাকালো ঝুঁকে। অস্থিরতায় আশেপাশে তাকিয়ে আবারও হৃদকে কোথাও দেখতে না পেয়ে চোখ চোখ চিকচিক করলো নোনা জলে। ভগ্ন হৃদয়ে জেদ করে সেখানেই দাঁড়িয়ে রইল। হৃদ তখন সবে নিচ থেকে উপরে উঠছিল ক্লান্তিতে। সারা রাতের টহলে শরীর রুড়ু করছে ক্লান্তিতে। লম্বা শাওয়ার না নিলেই নয়। এরই মধ্যে সিঁড়ি বেয়ে করিডোরে পা রাখতে চেয়ে চোখে পড়ল নিজের বউকে নীল শাড়িতে দাঁড়িয়ে থাকতে। থমকে যাওয়ার মতো সেখানেই দাঁড়ালো অপলক দৃষ্টিতে তাকিয়ে। মায়ার দ্বিগুণ চুলগুলো এলোমেলো হাত খোপা করে সাজুগুজু বিহীন রেলিং ধরে দাঁড়িয়ে হয়তো নিচে তাকিয়ে কারো সন্ধান করছে। মায়ার সৌন্দর্যতা যেন মুহূর্তেই স্নিগ্ধতা ছড়ালো হৃদের মনে। রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল শীতলতা। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। মায়াকে দেখা গেল বাম হাতে চোখ মুছতে। রেলিং ধরে নিচে ঝুঁকে আবারও কোনো কিছুর সন্ধান করতেই হৃদ কপাল কুঁচকায়। কিছু একটা ভেবে এগিয়ে এসে হঠাৎই মায়ার বাহু টেনে পিঠ ঠেকালো পিলারে। মুহূর্তের মাঝেই কোনো কিছু ঠাউর করতে না পেরে ব্যথায় পিঠ বাঁকালো মায়া। হৃদকে লক্ষ্য না করে ধাক্কা মেরে নিজেকে ছাড়াতে চাইলে হৃদ মায়ার বাহু পেঁচিয়ে বলল, শরীরে তেজ বেড়ে গেছে, শক্তি দেখান, হাড় ভেঙে হাতে ধরে দিব। হৃদের কণ্ঠে মায়া চমকে ওঠার মতন চুপসে গেল। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদকে এই মুহূর্তে আশা করেনি মায়া। হৃদের সান্নিধ্য পেতেই মায়া চুপ করে গেল। অভিমানী গলায় মিনমিন করে বলল, আপনি আমাকে ছোবেন না, যান। তাহলে কে ছুবে? আপনি রাতে আসেন না কেন? আমি অপেক্ষায় ছিলাম। আপনি ডেকেছেন যে আসবো? মায়া গাল ফুলিয়ে অভিমানী গলায় ফের বলল, আপনি তো আমার কল রিসিভ করেন না। কল রিসিভ করার মতন কাজ করেছেন যে রিসিভ করব?
হৃদের কথায় মায়া আবারও চুপ করে গেল। চোখের পানি সমান তালে টলমলিয়ে নামলো গাল বেয়ে। হৃদ মায়ার চোখের পানি মোছার চেষ্টা করলো না, বরং মায়ার থুতি চেপে মুখটা এদিক সেদিক ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বলল, দিন দিন এত গ্লো করছেন কেন? জামাই আশেপাশে না থাকলে সৌন্দর্য বাড়ে কেন? মায়া হৃদকে অল্প ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে চেয়ে বলল, জানি না। আপনি সব জানেন ম্যাডাম, জেনে বুঝে আমাকে পাগল বানাচ্ছেন। মেসেজে কি লিখেছিলেন? আমার সিস্টেমে সমস্যা আছে, চলে না, অচল, আর কি কি যেন ছিল। হৃদের কথাটা মায়ার বোধগম্য হলো না। কিসের সিস্টেম, কিসের কি? মায়া অবুঝ গলায় জানতে চেয়ে বলল। মানে? মায়ার অবুঝতার প্রশ্নে শক্ত হাতে মায়ার গাল চেপে পুনরায় পিলারের সাথে ঠেসে ধরে হৃদ বলল,